আজকে শুরু করছি কুলম্বের সূত্র। আমরা জানি যে দুটি সম আধান অর্থাৎ প্লাস প্লাস যদি হয় বা মাইনাস মাইনাসের সঙ্গে পরস্পর বিকর্ষণ করে, আবার বিপরীত আধান যেমন প্লাসের সঙ্গে মাইনাস এবং মাইনাসের সঙ্গে প্লাস পরস্পর আকর্ষণ করে, এই ধরনের যে কোনো দুটি আধান সম আধানই হোক বা বিপরীত আধান হোক, তারা পরস্পরের সঙ্গে একটি বলের দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কুলম্বের সূত্র থেকে জানা যায়। এই কুলম্বের সূত্রটা কি? দুটো বিন্দু আধানের মধ্যে দুটো বিন্দু আধান নেওয়া হলো, একটা Q1 একটা Q2, তাদের মধ্যে দূরত্ব আছে আর। এই সূত্রে বলা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 এবং Q2 গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে, এখানে বিন্দু আধান বলা আছে অর্থাৎ ছোট দুটি আধানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই দুটোকে আমরা একসাথে করলে এ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়। সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্নে আনলে আমরা পাই একটি ধ্রুবক, কে লেখা হয়েছে এখানে, এটি একটি ধ্রুবক যার মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতি এবং ব্যবহৃত একক পদ্ধতির ওপর। মাধ্যমের প্রকৃতি অর্থাৎ কী মাধ্যম নেওয়া হয়েছে, বায়ু মাধ্যম না অন্য কোনো মাধ্যম নেওয়া হয়েছে, আর ব্যবহৃত একক পদ্ধতি মানে সিজিএস ব্যবহার করছি না এসআই একক ব্যবহার করছি, তার ওপর নির্ভর করছে এই কে এর মান, সেটা আমরা দেখব। আচ্ছা, এই সূত্রতে বলা হয়েছে প্রথমেই যে বিন্দু আধান, অর্থাৎ বিন্দু যদি না হয় তাহলে প্রযোজ্য হবে না, অর্থাৎ সূত্রটি প্রযোজ্য হবে তখনই বিন্দু আধানের ক্ষেত্রে, কিন্তু বড় আধান নিলে কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা আমরা দেখব পরে। তাহলে এখানে সূত্রটি প্রযোজ্য হয় বিন্দু আধানের ক্ষেত্রে, এবং 2 নম্বর পয়েন্ট, নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বে, অর্থাৎ নিউক্লিয় দূরত্ব 10⁻⁻15 সেমির থেকে কম দূরত্বে যদি আধান থাকে বা নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা দেখি, তখন এই বল কাজ করে না। এই বল মানে এটি কুলম্বীয় বল বা স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল বলা হয়, স্থির তড়িৎ বল। এই বল তখন কাজ করবে না, তখন আমরা জানি নিউক্লিয় বল কাজ করে। এরপর সিজিএস পদ্ধতিতে আমরা যদি সূত্রের রূপটা দেখতে চাই, সিজিএস পদ্ধতি এবং যদি বায়ু মাধ্যম নেওয়া হয় তাহলে কে এর মান হয় 1। বায়ু মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1, তখন কুলম্বের সূত্রের রূপটি হয় এফ সমান, এখানে কে এর মান 1 হয়ে গেছে, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং এসআই পদ্ধতিতে যদি নিই তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এর মান হয় 1/4 এপসাইলন বলা হয় একে। এপসাইলন একটি ধ্রুবক যাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা মাধ্যমিক তড়িৎ ভেদ্যতা। তাহলে এক্ষেত্রে তোমার সূত্রটা আসবে এফ সমান 1/4 কে এর মানটা এখানে বসানো হয়েছে, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর যদি অন্য কোনো মাধ্যম নেওয়া হয় তখন এপসা নটের জায়গায় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এটা নট দেওয়া হয় একটা শূন্য, কিন্তু অন্য কোনো মাধ্যম হলে এখানে হয় শুধু এপসাইলন, অর্থাৎ এফ সমান 1/4 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এরপর এই যে এপসাইলনটা পেয়েছি আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসা নট, এর মান হয় 8.85 × 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। এবার এপসাইলনের মাত্রা, একক এবং মাত্রা দেখো, এখানে আমাদের এফ সমান ছিল 1/4 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এপসাইলনটা এদিকে নিয়ে এসে আর এফটাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে আমরা এই রাশিমালাটা দেখতে পাচ্ছি। এখন সিজিএস পদ্ধতিতে যদি দেখি তাহলে এপসার যে একক সেটা হচ্ছে, দেখো এখানে 4 আছে, এফ মানে ডাইনে হবে, Q1 Q2 মানে আমরা জানি ইএসইউ বা আধানের একক হয় ইএসইউ বা স্ট্যাট কুলম্ব বলতে পারো, আর হচ্ছে সেমিতে, অর্থাৎ এখানে সেমি স্কোয়ার হলো, এটা কাটাকুটি করে ইএসইউ স্কোয়ার পার ডাইন পার সেমি স্কোয়ার। এসআই পদ্ধতিতে একইভাবে এফের জায়গায় নিউটন আসছে, এখানে আধানের একক কুলম্ব স্কোয়ার, আর হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে একক আসছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এবার হচ্ছে মাত্রা মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে বলের মাত্রা বসাবো এফ, এখানে আধানের মাত্রা, নিচে আর স্কোয়ারের মাত্রা, অর্থাৎ বলের মাত্রা হচ্ছে mL/2, আধানের মাত্রা কিউ সমান আইটি, এখানে কিউ আইটি আসছে একটা, আর এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারের জায়গায় এল স্কোয়ার আসছে দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এরকম একটা মাত্রা আসছে কাটাকুটি করে। এরপর আধানের স্থির তড়িৎ একক সিজিএস পদ্ধতিতে যদি দেখি, আধানের স্থির তড়িৎ একক বলতে সিজিএস পদ্ধতিতে
আমরা জানি আধানের একক ইএসইউ বা স্ট্যাট কুলম, অর্থাৎ ইএসইউ বা স্ট্যাট কুলম কাকে বলবো। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপ আমরা জানি এফ সমান Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, অর্থাৎ Q1 সমান Q2 সমান যদি কিউ হয় মানে দুটি আধানকে সমান মানের ধরা হলো, এবং আর সমান যদি 1 সেমি হয় এবং এফ যদি 1 ডাইন হয়, তাহলে আমরা এখানে বসালে দেখতে পাচ্ছি এফ 1 ডাইন আর 1 সেমি, আর Q1 সমান Q2 সমান কিউ অর্থাৎ কিউ স্কোয়ার। এখান থেকে পাওয়া যাচ্ছে কিউ সমান 1 প্লাস মাইনাস 1 ভাবা যেতে পারে। আচ্ছা, তাহলে কী হলো, দুটি সমমানের আধান পরস্পর 1 সেমি দূরে থাকলে তাদের মধ্যে যদি 1 ডাইন কাজ করে, 1 ডাইন বল কাজ করে, তবে সেই আধানের মান পাচ্ছি আমরা কত, 1, অর্থাৎ 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম। অর্থাৎ দুটি সমমানের আধান পরস্পর থেকে 1 সেমি দূরে থাকলে তাদের মধ্যে 1 ডাইন বল কাজ করলে প্রতিটি আধানকে আমরা বলছি একক আধান। এই একক আধানকে বলা হয় সংক্ষেপে ইএসইউ বা স্থির তড়িৎ একক বা স্ট্যাট কুলম। সিজিএস পদ্ধতিতে হওয়ার পর আমরা এসআই পদ্ধতিটা দেখি। এসআই পদ্ধতিতে আমরা জানি কুলম। তাহলে এসআই পদ্ধতিতে যদি বসানো হয়, আমরা গাণিতিক রূপ জানি এফ সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এখানে ভ্যালুগুলো যদি বসানো হয়, 4 পাই মানে 3.14, ε0 8.854 ইন্টু 10⁻12, এটা বসিয়ে এর মান পাওয়া যায় 9 ইন্টু 10⁹। আচ্ছা, এটা এফ সমান 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা যদি সংজ্ঞায় যাই, দেখো একইভাবে আগের মতোই Q1 Q2 সমান কিউ, সমমানের আধান নেওয়া হয়েছে, আর সমান দূরত্ব এসআই পদ্ধতিতে 1 মিটার নেওয়া হয়েছে, আর এফ হচ্ছে এফটা 9 ইন্টু 10⁹ নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে কারণ একক আধান করতে হবে কিউ এর মান, তবে 1 পাবো, অর্থাৎ এফের জায়গায় 9 ইন্টু 10⁹ বসানো হয়েছে। এটা এখানে 9 ইন্টু 10⁹ ছিল। Q1 Q2 সমান কিউ অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মিটার 1 স্কোয়ার। তাহলে এখান থেকে এগুলো যদি আমরা বসাই, এই সমীকরণ থেকে কিউ সমান 1 পাচ্ছি, অর্থাৎ দুটি সমমানের আধান পরস্পর 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে যদি 9 ইন্টু 10⁹ নিউটন বল কাজ করে, তবে আমরা সেই আধানের মানকে একক আধান বলবো বা 1 কুলম বলবো। সিজিএস এবং এসআই পদ্ধতিতে সম্পর্ক হচ্ছে এদের, অর্থাৎ কুলম এবং ইএসইউ এর সম্পর্ক বা স্ট্যাট কুলমের সম্পর্ক হচ্ছে 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। এরপর স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনা, অর্থাৎ স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল দুটো একই ধরনের সূত্র থেকে আসে। যেমন স্থির তড়িৎ বলের ক্ষেত্রে কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা এফ সমান Q1 Q2 ডিভাইডেড বাই 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অপরদিকে মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ সমান Gm1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই দুটো বলের মধ্যে একই রকম চেহারা, এদের মধ্যে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে। যেমন সাদৃশ্যগুলি হলো, দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, উভয় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং দুটি বলের ক্ষেত্রেই সংরক্ষী বল বলা হয়। সংরক্ষী বল আগে পড়েছ, দুটি বলই সংরক্ষী বল, দুটি বলই শূন্য স্থানে কাজ করতে পারে। এগুলো হচ্ছে সাদৃশ্য। বৈসাদৃশ্য কী? বৈসাদৃশ্য হচ্ছে এটি মহাকর্ষ বল কেবলমাত্র আকর্ষণ বল, কিন্তু কুলম্বীয় বল আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী, যেমন দুটি আধানের মধ্যে ক্রিয়া করে, আকর্ষণ বিকর্ষণ আমরা সহজেই দেখতে পাই। কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটো বস্তুর মধ্যে এই বল কাজ করলেও এই বলের মান খুব কম হয়। আচ্ছা, এরপর কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপের ক্ষেত্রে আমরা দুটি আধানকে ধরেছি Q1 এবং Q2, এটা মূল বিন্দু, ও Q1 আধানটি R1 ভেক্টর দূরে আছে, R1 দূরে আছে, এবং এখান থেকে R2 দূরে আছে, সেই ভেক্টরটাকে, দূরত্ব ভেক্টরটাকে R2 আমরা নিয়েছি। এখন F12 অর্থাৎ 1 নম্বর আধানটি 2 নম্বরের ওপর যে বল প্রয়োগ করেছে, F12 1 2 এর ওপর বল প্রয়োগ করছে। তাহলে এই বলের মান আমরা দেখতে পাচ্ছি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R21 স্কোয়ার। 21 মানে 2 থেকে 1 পর্যন্ত দূরত্বকে, বা 1 থেকে 2 পর্যন্ত দূরত্বর ম্যাগনিচিউড হচ্ছে R21, এবং এখানে এই দূরত্বটা আমরা কিভাবে পাবো? দেখো R21 বলতে এই দূরত্বটা, অর্থাৎ এখানে আমরা ত্রিভুজ সূত্র পাচ্ছি, এটা প্লাস এটা সমান এইটা। এখন এই দূরত্বটা সমান আমরা দেখতে পাচ্ছি যে এইটা বিয়োগ এইটা, অর্থাৎ R21 সমান R2 মাইনাস R1। এই ভেক্টরটাই এখানে নেওয়া হয়েছে, এটা ইউনিট ভেক্টর।
আবার ইউনিট ভেক্টরের সম্পর্ক আমরা জানি ভেক্টরের সঙ্গে ভেক্টর আর সমান আর ইন্টু ইউনিট ভেক্টর। তাই এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে এখানে দেখো 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই এখানে একটা কিউব হয়ে যাবে এবং এখানে একটা ভেক্টর আসবে, অর্থাৎ ভেক্টরের জায়গায় এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আগের রূপটা ফিরে চলে আসবে। এটা হচ্ছে ভেক্টর রূপ। অথবা 1-2-এর ওপর বল প্রয়োগ করলেও আমরা এই সম্পর্ক পেলাম। এখন যদি 2-1-এর ওপর বল প্রয়োগ করে আমরা ঠিক একই ধরনের একটা সম্পর্ক পাবো। এটা 2-1-এর ওপর বল প্রয়োগ করছে, F21 লিখব এবং এখানে দূরত্বটার ক্ষেত্রে একটু বদলাবে 1-2 লিখব, সেক্ষেত্রেও একই রকম সম্পর্ক পাবো। এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এখন আর 2-1 সমান আমরা দেখতে পেয়েছি এখানে 2-1 সমান 2 - 1, তাহলে এটাকে মাইনাস কমন নিলে আর 1 - আর 2 আসছে, তাহলে আর মাইনাস কমন নিয়ে আর 1 2 আসছে, অর্থাৎ এই দূরত্ব দুটো পরস্পর বিপরীত দেখতে পাচ্ছি, এটা মাইনাস চিহ্ন হচ্ছে। আর 2-1 সমান মাইনাস আর 1-2 এই সম্পর্কটা পাচ্ছি। এখন আমরা প্রথম সম্পর্কে যদি এটা বসাই F12 সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব, আর 2-1 এটা ম্যাগনিটিউড যেহেতু শুধু আমরা আর লিখেছি, 2-1-এর এখানে লেখা আছে। এই সম্পর্কে 2-1-এর জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে এরকম একটা পাচ্ছি, মাইনাসটা কমন নিলে এটা আসছে, অর্থাৎ এটার সম্পর্কটাই হচ্ছে এখানে যেটা লেখা আছে সেটা, অর্থাৎ F21। তাহলে কী দেখা যাচ্ছে, F12 অর্থাৎ 1 নম্বর 2-এর ওপর যে বল প্রয়োগ করছে সমান বিপরীত F21 অর্থাৎ 2 নম্বর 1-এর ওপর বল প্রয়োগ করছে, অর্থাৎ এর ওপর যে বল প্রয়োগ করছে সেটা বিপরীত হবে এর ওপর যে বল প্রয়োগ করছে, অর্থাৎ দুটি বল পরস্পর বিপরীত এবং পরস্পর সমান, যেটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে পেয়ে থাকি। অর্থাৎ দুটি আধানের ওপর ক্রিয়াশীল বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়, সেটা প্রমাণিত হয় এখান থেকে। তারপর উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি মানে প্রত্যেকটা আধান, এখানে ধরে নাও অনেক আধান আছে, Q1 Q2 Q3 এরকম করে n সংখ্যক আধান আছে। এই n সংখ্যক আধানের ক্ষেত্রে যদি আমরা একটা আধানকে ফিক্সড করে নিই Q1, তাহলে Q1-এর ওপর এই Q2 বল প্রয়োগ করছে, Q3 বল প্রয়োগ করছে, Q4 বল প্রয়োগ করছে, এইভাবে সবাই বল প্রয়োগ করছে। তাহলে একটার ওপর যে সবাই বল প্রয়োগ করছে সেই বলটা কত হবে? সেই বলটা হবে দেখো F1 1 নম্বরের ওপর প্রযুক্ত বল, 2 যে বল প্রয়োগ করছে, 3 যে বল প্রয়োগ করছে, 4 যে বল প্রয়োগ করছে, n যে বল প্রয়োগ করছে, সবাই সমষ্টির সঙ্গে সমান হবে, ভেক্টর সমষ্টির সমান হবে। সেগুলো মানগুলো আমরা যদি আগে থেকে বসিয়ে নিই তাহলে এরকম একটা রাশিমালা আমরা পাবো। একইভাবে 2 নম্বরটাকে যদি ধরি, 2-এর ওপর প্রযুক্ত বল F2, সেটা কার কার সমষ্টি হবে? F2 মানে 1 বল প্রয়োগ করবে, 2-এর ওপর বল প্রয়োগ করতে পারবে না, 3 2-এর ওপর বল প্রয়োগ করবে, 4 2-এর ওপর বল প্রয়োগ করবে, এরকম n সংখ্যক প্রয়োগ করবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি F2 সমান 2 1-এর ওপর 1 2-এর ওপর বল প্রয়োগ করেছে, 2 2-এর ওপর বল কোনো প্রয়োগ করছে না, 3 2-এর ওপর বল প্রয়োগ করছে, এরকমভাবে একটা সম্পর্ক পাবো। এরকমভাবে যদি i-তম কণাটা ধরি, i-তম আধানটা ধরি, তাহলে Fi সমান 1 i-এর ওপর যে বল প্রয়োগ করছে, 2 i-এর ওপর যে বল প্রয়োগ করছে, এইভাবে সবাই বল প্রয়োগ করতে থাকবে, n i-এর ওপর বল প্রয়োগ করবে, কিন্তু কখনোই i সমান i হবে না, i সমান i হবে না, i-এর ওপর বল প্রয়োগ করতে পারে না। এটাকে আমরা সামেশন ফর্মে লিখলে এরকম লিখতে পারি। তাহলে সূত্রের বিবৃতিটা কি? সূত্রের বিবৃতি হচ্ছে যে কোনো একটি আধানকে বা যে কোনো একটি আধানের ওপর সমস্ত বলগুলি কী হবে, সমস্ত বলগুলোর সমষ্টি প্রত্যেকের ভেক্টর যোগফলের সঙ্গে সমান হয়। এটি উপরিপাতের নীতি। এরপর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা ইংরেজিতে যাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ মিডিয়াম। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতা কাকে বলে? আমরা কুলম্বের সূত্রে দেখেছিলাম F সমান 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই এপসা বাই এপসা নট, অর্থাৎ কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেই বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে কে সমান কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাকে যে কোনো মাধ্যমের এপসা দিয়ে লেখা হয়েছে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসা নট দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ কে সমান এপসা বাই এপসা নট। একেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এপসা সমান কোনাকুনি গুণ করলে কে এপসা নট আসে, অর্থাৎ এখানে যদি কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা নিই অভ্র বা কাঁচ, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করি, এফ সমান 1/4π এপসা Q1 Q2 বাই আর স্কোয়ার। এপসা সমান এখান থেকে পাচ্ছি কে এপসা নট, অর্থাৎ কে হচ্ছে ওই মাধ্যমের অভ্রের ক্ষেত্রে বা কাঁচের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই ভ্যালুটা দেওয়া থাকবে, এখানে এটা পুট করতে হবে। আর এপসা নটের মান আমরা জানি 8.854 × 10⁻12। আচ্ছা, এরপর হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধান
বা নিরবিচ্ছিন্ন আধান বণ্টন বলা হয়। আধান বণ্টন 3 ধরনের, একটা রৈখিক আধান বণ্টন, একটা ক্ষেত্রীয় আধান বণ্টন, একটা হচ্ছে আয়তন আধান বণ্টন। রৈখিক আদান বণ্টনের ক্ষেত্রে কোনো রেখা বরাবর দৈর্ঘ্য বরাবর আধানগুলো বণ্টিত হয়ে থাকে, মানে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর ছোট্ট একটি অংশ ধরা হলো ডিএল, যেখানে আধান আছে ডিকিউ। অর্থাৎ এখানে আধান ঘনত্ব কত? আধান ঘনত্ব মানে একক দৈর্ঘ্যে যে আধান। এখন ডিএল দৈর্ঘ্যে ডিকিউ যদি থাকে তাহলে একক দৈর্ঘ্যে কী হবে? ডিকিউ বাই ডিএল। অর্থাৎ ডিকিউ বাই ডিএলটা কী বলা হচ্ছে? রৈখিক আধান ঘনত্ব, আধান বাই দৈর্ঘ্য। অর্থাৎ ল্যামডা সমান ডিকিউ বাই ডিএল, অর্থাৎ ডিকিউ সমান ল্যামডা ইন্টু ডিএল। এখন টোটাল আধান যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 টু এল, অর্থাৎ 0 টু এল পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে টোটালটা করলেই আমরা টোটাল আধান পেয়ে যাব। অর্থাৎ এখানে যদি এই তারের জন্য যদি বল নির্ণয় করতে বলা হয় তাহলে বলের মান হবে পুরো আধানগুলোর সমষ্টির জন্য যে বল, অর্থাৎ 1/4πε0 Q1 মানে এখানে Q0, আর এই আধানটা সেটা হচ্ছে টোটাল এই আধানটার জন্য, অর্থাৎ ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। একইভাবে ক্ষেত্রীয় আধান বণ্টন, ক্ষেত্রীয় মানে কোনো তলে যদি আধান থাকে, এই খাতাটার উপর আধান ছড়িয়ে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রীয় আধান বণ্টন ধরব। ক্ষেত্রীয় আধান বণ্টনের ক্ষেত্রে আধান ঘনত্ব হচ্ছে এখানে যেমন আধান বাই দৈর্ঘ্য হয়েছিল, এখানে হবে আধান বাই ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রীয় আধান বণ্টন সিগমা সমান ডিকিউ বাই ডিএস, এখানে ডিএল হয়েছিল, এখানে ডিএস, বাকিটা একই ধরনের, ডিকিউ সমান সিগমা ইন্টু ডিএস। একই রকমভাবে বলের রাশিমালা আমরা পাই। আয়তন আধান বণ্টন, আয়তন মানে কোনো একটি আয়তনে, গোলকে বা কোনো একটি বস্তুতে আধান দেওয়া আছে, তার ক্ষেত্রে আয়তন আধান বণ্টন মানে নির্দিষ্ট আয়তনযুক্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা আধান দেব তখন আয়তন আধান বণ্টন ধরব। অর্থাৎ আয়তন আধান ঘনত্ব বা ভলিউম চার্জ ডেনসিটি বলা হয় একে। ভলিউম চার্জ, এটাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি, এটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, এটাকে বলা হয় লাইন চার্জ ডেনসিটি। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি ঘনত্ব আয়তন আধান ঘনত্ব সমান ডিকিউ বাই ডিভি, আয়তন দিয়ে ভাগ করা হয়েছে, অর্থাৎ ডিকিউ সমান রো ইন্টু ডিভি। তাহলে লাইন চার্জ ডেনসিটি কি? ল্যামডা সমান ডিকিউ বাই ডিএল। সারফেস চার্জ ডেনসিটি সিগমা সমান ডিকিউ বাই ডিএস। ভলিউম চার্জ ডেনসিটি রো সমান ডিকিউ বাই ডিভি। এই হচ্ছে 3 ধরনের আধান ঘনত্ব।